স্বাগত নিয়মিত আয়োজন আপনার সঙ্গে অনুষ্ঠানে সঙ্গে আছি আমি সেলিয়া সুলতানা। আমরা আলোচনার নাম দিয়েছি বিলাসপণ্য পানি। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন ডক্টর এম শামসুল আলম, তিনি ভাইস প্রেসিডেন্ট ক্যাবের, কনজিউমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ এবং জ্বালানি উপদেষ্টা। স্যার, আমরা দেখছি যে গত মাসে এই মাসেও প্রায় তাপমাত্রা অনেক বেশি ছিল ঢাকা শহরে। আজকেও আমি সকালে দেখলাম যে 33 ডিগ্রির মতো তাপমাত্রা আছে, আগামী শনিবারেও থাকবে, মানে 1 জুলাই। যতটা তাপমাত্রা পানি আমরা জানি কিছুটা স্বস্তি দেয়, সেটা কতটা স্বস্তির হচ্ছে নাগরিক জীবনে? এখন ধরেন পানির ব্যাপার নিয়ে তো দীর্ঘদিন ধরে অসন্তোষ আছেই ভোক্তাদের। এক সময় তো পানি নিয়ে দেখা যেত যে হাঁড়ি পাতিল নিয়ে মানুষ দৌড়াদৌড়ি করতো। এখন পানির কোয়ালিটি নিয়ে প্রশ্ন আছে, পানি ফুটিয়ে খেতে হয়, আবার গ্রীষ্মের সময়ে অনেক জায়গাতে পানি দুষ্প্রাপ্য। এসব নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে গেছে বলা যায়। গ্যাস, পানি, বিদ্যুৎ নগর জীবনের জন্য কোনোটাই স্বস্তি দিচ্ছে না। এটা নিত্য প্রয়োজনীয় পণ্য বা সেবা বলবো, এবং তার মধ্যে যদি পানিকে আনতে হয় তাহলে পানির অপর নাম জীবন। আমরা ছোটোবেলায় এগুলো পড়েছি, এগুলো বুঝেছি। এখন তো আমরা নিজে হাড়ে হাড়ে বুঝতে পারছি পানির যে অভাব হতে পারে দেশে, তা কখনোই আমাদের মাথায় ছিল না। পানি যে কিনে খেতে হতে পারে এটা কখনো মাথায় ছিল না। বাড়িতে যদি কোনো গ্রীষ্মকালে কোনো ব্যক্তি, কোনো অতিথি রাস্তা দিয়ে যাওয়ার সময় ঘেমে ঘর্মাক্ত হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, বাড়ির সামনে আমের গাছ আছে বা গাছতলায় ছায় যদি সে বিশ্রাম নেয় এবং পাশের যদি কাউকে বলে আমি 1 গ্লাস পানি খাবো, তাহলে তাকে কূপ থেকে পানি তুলে, পাতকুয়ো থাকতো গ্রামে তখন, কোনো বাড়িতে টিউবওয়েলও আসছিল, আমার বাড়ি গ্রামে, সেখান থেকে তাকে সমাদর করে পানি জগে করে নিয়ে এসে খাওয়ানো হতো এবং সাথে আখের গুড় বা অন্য কিছু কিছুটা আপ্যায়ন কখনো আমরা তাকে স্বস্তি দেওয়া হতো। আমাদেরকে, আমি যেমন শুনেছি যে আমি দেখেছিও আমাদের বাড়িতে বাতাসা পানির সাথে যখন কেউ চাইতো তখন বাতাসা দেওয়া হতো, অতিথিকে আপ্যায়ন শুরুতেই পানি দিয়ে কদর দেওয়া হতো। এবং সেটা হচ্ছে পয়সা দিয়ে নয়, আমি যে কথাটা এই প্রসঙ্গে আনছি সেটা পয়সার বিনিময়ে না, দায়িত্বের কারণে। যে মানুষের প্রতি এরকম একজন ডিস্ট্রেসড মানুষকে এটুকু সেবা তার আমার কাছে প্রাপ্য। এটা মানবিকতার জায়গা থেকে এটা মানুষ করেছে, এখনো করে গ্রামে গঞ্জে। আজকে সেই পানির জন্য আমাকে পয়সা দিতে হয়, এবং আমার পয়সা দেওয়ায় কোনো আপত্তি নেই। পানির এই সেবা দিতে তো পয়সা লাগে, সুতরাং পয়সা তো দেবই। যতটুকু খরচ লাগবে সরকারের সে খরচটুকু দেব আমরা। তার জন্য সরকার ভ্যাট নেবে, ট্যাক্স নেবে, শুল্ক নেবে, তাও আমাদের আপত্তি থাকলেও আমাদের আপত্তি নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সেই সেবার কোথায় ন্যায্যতার প্রশ্ন, সেই সেবাটা কোথায়? এই পানি দেওয়াটাকে একটা অসাধু ব্যবসার একটা বলা যেতে পারে, যে পানি একটা অজুহাত হয়ে দাঁড়িয়েছে। যেমন বিদ্যুৎকে আমরা বলছি যে অসাধু ব্যবসা, বিদ্যুতে সম্প্রসারণ হয়েছে, গ্যাসে অসাধু ব্যবসা সম্প্রসারণ হয়েছে, পানিতেও এই অসাধু ব্যবসা সম্প্রসারণ হয়েছে। এবং যে কারণে আলটিমেটলি সেই জায়গাতে সেই অসাধু ব্যবসা এবং সেখানে যে দুর্নীতি, সেখানে যে অব্যবস্থা, আমি সেটাই আসছিলাম যে এই যে সেবাধর্মী প্রতিষ্ঠান যাকে আমরা বলছি, এবং সেটা রাষ্ট্রীয়ভাবে আমরা স্বীকৃতি দিয়েছি যে সেবাধর্মী আইনের আওতায়, সেই জায়গায় হচ্ছে এটা বাণিজ্যিকীকরণের এক ধরনের ধারায় যখন চলে যায়, সেটা কি কারণে? এটা অলরেডি সেখানকার কর্তৃপক্ষ, বিশেষত এমডি গলা ছেড়ে বলেছে যে এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, এবং সে দাবি করেছে এটা লাভজনক প্রতিষ্ঠান। আবার উল্টা দিকে সরকারের কাছ থেকে সে ভর্তুকি নিয়েছে। এই ধরনের স্ববিরোধিতা এবং সাংঘর্ষিক পরিস্থিতি সেখানে বিরাজ করছে। একদিকে তার লাভের টাকা, মুনাফা লাভজনক করতে যেয়ে সে তার সেবার সঙ্গে কস্ট প্লাস মানে অর্থ নিচ্ছে, মুনাফা নিচ্ছে মানুষের কাছ থেকে। উল্টা দিক দিয়ে সরকারকে যে মানুষ ট্যাক্স ভ্যাট দিয়ে যে সরকারের রাজস্ব মানুষের কাছ থেকে এই সমস্ত ট্যাক্স মাধ্যমে, শুল্ক ভ্যাটের মাধ্যমে সরকার আহরণ করে, সে টাকা থেকেও সে সাবসিডি নিয়েছে। স্যার, আমরা এটা নিয়ে পরবর্তী যে অংশটি রয়েছে সেখানে আলোচনা করব। তার আগে আমি বলতে চাইছি যে এই যে গতকালকে ঘোষণা দেওয়া হলো 10% করে পানির মূল্য বৃদ্ধি করা হবে, এবং সেটির জন্য কারণ দেখানো হয়েছে মূল্যস্ফীতির যে বিষয়টি রয়েছে, মূল্যস্ফীতির সমন্বয় করার জন্য 10% বাড়ানো হবে। তো সেই জায়গায় এই মূল্যস্ফীতির চাপে তো সাধারণ মানুষও আছে। সেই জায়গায় যদি আমরা বলি যে মজুরি
কিন্তু আমরা দেখছি না সেভাবে বেড়েছে। বাজারে বিদ্যুতের দাম বেড়েছে, পানির দাম এবার ঘোষণা হয়ে গেল এবং সেটি প্রায় আমরা অনেক আগে থেকেই শুনছিলাম যে পানির দাম বাড়ানোর কথা, এবং মূল্যস্ফীতির নাম দিয়ে কালকে আমরা নোটিশও দেখলাম। এই জায়গাটি আসলে মানুষের জন্য কতটা মূল্যস্ফীতির সময় স্বস্তিদায়ক হচ্ছে কি যে হবে? আপনি যে জায়গা থেকে কথা বলতে চাচ্ছেন, আমি আর একটু পিছে বা অন্য দিক থেকে এটা বিবেচনা করতে বলবো। প্রথমত হচ্ছে যে ওই প্রতিষ্ঠান এই মূল্য বৃদ্ধিটা যে করার দরকার পড়েছে, তার মানে সে যে আয় করে তা দিয়ে তার চলে না। না চললে ধরেন তার যদি 500 কোটি টাকা তার যদি আয় হয়, তার যদি 600 কোটি টাকা ব্যয় হয়, তাহলে 100 কোটি টাকা ঘাটতি আছে, হয় সরকার ভর্তুকি দেবে, না হলে মানুষের কাছে মূল্যবৃদ্ধি করে সে আদায় করবে। এখন প্রশ্ন হচ্ছে তার ভর্তুকি এই টাকাটা কত টাকা ঘাটতি আছে, কত টাকা তার লস হচ্ছে, সেই লসের টাকাটা কি সরকারের কাছে, সে তো আগে থেকে ভর্তুকি নিয়ে এটা চালাচ্ছে বলে আসছে, বা আমরা কাগজপত্রে দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি। তার মানে তার এই ভর্তুকির পক্ষের যুক্তিটা তখনই মূল্যস্ফীতি হয়েছে বা মুদ্রাস্ফীতি হয়েছে, ব্যয় বেড়েছে, এরকম ঢালাওভাবে সুইপিং রিমার্কস করে এই যুক্তিকে যুক্তিযুক্ত বলা যাবে না। যুক্তিযুক্ত বলতে হলে তাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাকে প্রস্তাব আকারে আনতে হবে যে আমার এত টাকা ব্যয় হচ্ছে, এত টাকা আয় হচ্ছে, সুতরাং আমার এই টাকা পুরনো সমন্বয় করার জন্য আমার এতটুকু বাড়ানো লাগবে। সেটা যে ওয়াসার এমডি তো বলেন যে ওয়াসা হচ্ছে যে লাভজনক বাণিজ্যিক প্রতিষ্ঠান, আপনি যেভাবে বলেছেন সেখানে তারা লাভের অঙ্ক দেখিয়ে বোনাসটি কিন্তু 4 বার বছরে নিচ্ছে, আবার যখন আদালত সেটা ইন্টারফেয়ার করেছে যদিও। এখন আসেন এই কথাটার প্রেক্ষিতে আমি আর যে কথাটা বলতে চাচ্ছি যে এইবার আসি আদালত কেন তাকে এই মূল্য নির্ধারণ এই প্রক্রিয়ায়, সে তো গোড়া থেকেই 1996 থেকে তো এইভাবেই মূল্য নির্ধারণ করে আসছে। তাহলে আদালতে ক্যাব যে মামলা দায়ের করলো, সেই মামলার রায়ে, চূড়ান্ত রায়ে আদালত যে রায় ঘোষণা করেছে, সেখানে তার এই প্রক্রিয়ায় মূল্য বৃদ্ধি করা এইটা বেআইনি এবং আইনি কর্তৃত্ব বহিত, তার এই ক্ষমতা নেই, তার এই অধিকার আইন দেয়নি। হ্যাঁ, ক্যাব থেকে হচ্ছে এই বিষয়টি নিয়ে যখন উত্থাপন করা হয় 2022 সালে, তখন রিট করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে এই চূড়ান্ত রায় হিসেবে কোর্ট এটা দিয়েছে। তার সঙ্গে কতগুলো কথা ইন এডিশন বলেছে যে সে মূল্য নির্ধারণ করতে পারবে। মূল্য নির্ধারণ করতে হলে তাকে বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে মূল্য নির্ধারণ করতে হবে। সেই বিধি কি হয়েছে এখন পর্যন্ত? সেই বিধি করার এখতিয়ার হচ্ছে সরকারের। সরকার সেই বিধি 1996 থেকে 1996 সাল থেকে বলা যেতে পারে দেশা আইন হয়েছে। সেই আইনের আওতায় এই সমস্ত কর্তৃত্ব বা আপনার পানি সরবরাহ ব্যবস্থা সবগুলো তৈরি হয়েছে, কিন্তু এখন পর্যন্ত বিধি তৈরি হয়নি। এইভাবে আরবিটারিলি এবং এক জায়গাতে আদালত বলেছে হোমোজিক্যালি এই মূল্য নির্ধারণে, এই যে শব্দটাও ব্যবহার করা হয়েছে। তাহলে আপনাকে বুঝতে হবে যে তাদের কার্যক্রম কতখানি আরবিটারি, মানে স্বেচ্ছাচারিতা, ইচ্ছা মাফিক, যখন তো 5% করে আইনের এক জায়গায় লেখা আছে 5% মূল্যস্ফীতি হলে সমন্বয় করতে পারবে বছরে, কিন্তু সমন্বয় করার আগে কি দেখতে হবে না তার ঘাটতি আছে কি নেই। কিন্তু আমরা কোভিডের সময়ও দেখেছি যে মূল্যস্ফীতি বাড়ানো হয়েছে। এবার আসেন যে তারপরের বিষয়টি হচ্ছে যে আপনার এভাবে মূল্য নির্ধারণের এখতিয়ার আছে কিনা, আর এখতিয়ার যদি থেকেও থাকে তাহলে আপনাকে দেখতে হবে যে আপনার ঘাটতি আছে কিনা। যদি ঘাটতি না থাকে তাহলে আপনি এই অজুহাতে মূল্য নির্ধারণ করে বাড়াতে পারেন না, কারণ মানুষের কাছ থেকে আপনি পানি বিক্রি করে মোনা ব্যবসা করবেন এই অধিকার আপনাকে আইন দেয়নি, ওয়াসা আইন দেয়নি। ওয়াসা আইন গতকালকে যে বাড়ানো হয়েছে সেটি কি মানে কোর্টের বিরোধী বা কোর্টের বিরোধী? এবার আসেন তারা আপিল করেছে। এবার আমি বলি তারা আপিল করেছে। আপিলে কোর্ট তো বললাম যে তারা বেআইনিভাবে নির্ধারণ করেছে এবং মূল্য নির্ধারণের জন্য বিধি তৈরি না হওয়া পর্যন্ত মূল্য বৃদ্ধির উপরে ইনজাংশন দিয়েছে কোর্ট, দিয়ে রেখেছে হাইকোর্ট। এইটা তারা, এবং পারফরমেন্স বোনাসের ব্যাপারে একই কথা প্রযোজ্য। তারা আপিলেট কোর্টে গেছে, আপিলেট কোর্টে আদেশ স্থগিত করে আপিলের অনুমতি দিতে হয়। তা এই আদেশ আপিলেট কোর্ট স্থগিত করেছে, কিন্তু তার সঙ্গে একথাও বলেছে যে পারফরমেন্স বোনাসের ব্যাপারে কোনো অর্ডার দেওয়া হলো না, তার মানে পারফরমেন্স বোনাস স্থগিত করা হলো না। তারপরে এও বলেছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আদেশ স্থগিত করা হয়েছে, সেই সময় পর্যন্ত আপনি মূল্য বৃদ্ধি থেকে বাড়িত করা হয়েছে, অর্থাৎ তাকে বারণ করে দেওয়া হয়েছে
অর্থাৎ সে পারবে না। তারপরে সে একটা আপিল সাবমিট, এবং তারপরে বলেছে এই সময়ের মধ্যে তাকে আপিল দায়ের করতে হবে। তাহলে সে আপিল দায়ের করেছে। আপিল দায়ের করলে তাহলে আমাদের যে আদেশ দুইটা দেওয়া আছে, যে সে তার ওই আদেশ স্থগিত থাকলো, তাহলে আপিল দায়ের করলো। আরেকটা আদেশ দেওয়া আছে যে সে মূল্য বৃদ্ধি বাড়িতেও থাকবে, তাহলে সেটাও বাড়িতেও আছে। স্যার, মূল্য বৃদ্ধি বাড়িত এবং যে আপিল, সেটি নিয়ে আমরা এরপরেই আবার কথা বলবো। একটি ছোট্ট বিরতি নিয়ে একটু পরেই ফিরছে। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম বিলাসপূর্ণ পানি বিলাসপূর্ণ হয়ে গেছে অনেকটা ঢাকা শহরের মানুষের জন্য। ঢাকা ওয়াসা 16 বছরে 16 বার বাড়িয়েছে পানির দাম, কিন্তু তারা বলছেন যে লোকসান হয়। আবার বলছেন যে তারা লাভজনক প্রতিষ্ঠান। লোকসান কেন হয়? প্রকল্পগুলোতে কি ধরনের? যে এখন পর্যন্ত আমি তো ভোক্তা, তাহলে কোনো পণ্য যদি আমি কিনতে চাই, সে পণ্য যদি পণ্যের মূল্য যদি বাজার মুক্ত বাজার অর্থনীতিতে প্রতিযোগিতার ভিত্তিতে যদি নির্ধারণ না হয়, এবং সেই মূল্যে যদি একাধিক যদি বিক্রেতা না থাকে, একজনই বিক্রেতা, সেটা সরকার তাকে দিয়ে যদি বিক্রি করায়, তাহলে তার মূল্য ন্যায্য ও যৌক্তিক হচ্ছে কিনা, সে যে খরচ দেখাচ্ছে সেই খরচ ন্যায্য ও যৌক্তিক হচ্ছে কিনা, সে যে ঘাটতি দেখাচ্ছে সেটা ন্যায্য ও যৌক্তিক হচ্ছে কিনা, সেটা যাচাই বাছাই করার একটা বিধিবদ্ধ পদ্ধতি থাকতে হবে। অর্থাৎ এটার রেগুলেটরি পদ্ধতির আওতায় এই মূল্য নির্ধারণ হতে হবে। তো পানির ব্যাপারে রেগুলেটরি কমিশন তৈরি করার প্রস্তাব সরকারের মধ্যে ড্রাফট খসড়া চলাচল করেছিল, কিন্তু সেটা হারিয়ে গেছে। কার স্বার্থে হারিয়েছে? এখন আমরা যদি বলি যে ওয়াসার নিজের স্বার্থে হারানো হয়েছে, তাহলে কি আমরা ভুল বলবো? এ কথাটি দর্শকদের করে ছেড়ে দিলাম। এইবার আসেন যে তার বিরুদ্ধে কি অভিযোগ আছে। দেখা যাচ্ছে যে অভিযোগ যদি ওঠে, তাহলে সেই অভিযোগের প্রতিকারের জন্য সর্বোচ্চ আদালত সুমোটো আমলে নিয়ে সেটা বিচারের আওতায় নেয়। এই দৃষ্টান্ত আসছে না? যদি কোনো অভিযোগ ওঠে, প্রশাসন সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা আমলে নেয়, ইভেন সংসদীয় কমিটি সেটা আমলে নেয়, তারপর অধিদপ্তরগুলো আমলে নেয়। অর্থাৎ সরকারের শাসন, ইভেন প্রধানমন্ত্রীর দপ্তর থেকেও এই সব ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য, প্রতিকারের জন্য তারাও আদেশ দেয়, নির্দেশনা দেয়। তার মানে এই কালচারটা আছে। শুধুমাত্র ওয়াসার ক্ষেত্রেই সেটা নেই কেন? ওয়াসার বিরুদ্ধে কত রকমের করা হয় না কেন ওয়াসারকে? এবং সেই ওয়াসার এমডির বিরুদ্ধে যে অভিযোগ আছে যে প্রধানমন্ত্রীর দপ্তরে সারসংক্ষেপ পাঠানো হয়েছে, তার বেতন যে বেতনে চাকরি করছে সেই বেতনেই সে চাকরি করবে। তার মেয়াদ বৃদ্ধির জন্য তখন ছিল 4 লক্ষ টাকা। এখন তার বেতন প্রধানমন্ত্রীর অনুমোদনের পরে, তার নিয়োগ লাভের পরে 6 মাসের মধ্যেই, 2-3 মাসের মধ্যেই তাদের ওয়াসা বোর্ড তার বেতন 6 লক্ষ টাকা করে দিল, অর্থাৎ প্রায় 50% বাড়িয়ে দিল। এবং তাকে যত বড় বাড়ি দেওয়া হয়েছে, এবং সে বাড়ি নামমাত্র 30,000 টাকা তার বেতন থেকে সমন্বয় করা হয়েছে, এবং এই টাকায় তার অত বড় বাড়ি দেওয়া হয়েছে। এই যে ওয়াসার যারা কর্মকর্তা কর্মচারী আছে সবারই সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। তারপরে কি করা হয়েছে, তার একটা গাড়ি ব্যবহার করার কথা, তার বিরুদ্ধে একাধিক গাড়ি। এই সমস্ত অভিযোগগুলো এসছে। অভিযোগগুলো সঠিক কি বেঠিক তা নিয়ে আজকের আলোচনায় আমি কথা তুলতে চাই না। আমি বলতে চাচ্ছি যে এইসব অভিযোগের মাথায় ওয়াসা কর্তৃপক্ষ এইসব অভিযোগ মাথায় নিয়ে জবাবদিহির ঊর্ধ্বে থেকে এই মূল্য বৃদ্ধি ঘাটতি দেখিয়ে করে যাচ্ছে। সুতরাং ঘাটতির যৌক্তিকতা নিয়ে আমাদের সন্দেহ আছে। আমরা এই ঘাটতি বা এই মুনাফা, এই বৃদ্ধি, একদিকে তো তার আইনি কর্তৃত্ব নেই, আরেকদিকে হচ্ছে তার নৈতিক অধিকারও নেই। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা প্রকল্পের কথা বলছিলাম, যেমন ঢাকা এনভায়রনমেন্টাল সাস্টেইনেবল ওয়াটার সাপ্লাই 2013 সালে শুরু হয়েছিল। সেটি তখন হচ্ছে 5,248 কোটি টাকার প্রকল্প ছিল। 2024 জুন পর্যন্ত এটি কিন্তু শেষ পর্যন্ত 8,000 কোটি টাকার বেশি বেড়েছে। আরেকটা বলি যে দাসেরকান্দি পয় শোধনাগার যেটি প্রকল্প এবং পদ্মা পানি শোধনাগার, এই দুটো প্রকল্পের ক্ষেত্রেই আমরা দেখেছি যে দীর্ঘমেয়াদী প্রকল্প এবং খরচ বাড়ানোর এক ধরনের জায়গা আছে। এটা একটা মানে উন্নয়ন প্রকল্পের এটা একটা সংস্কৃতি দাঁড়িয়ে গেছে যে উন্নয়ন প্রকল্প ব্যয় নির্ধারণটা, রাজস্ব পাওয়ার যে বিষয়টি সেটি কিন্তু এখনো নিশ্চিত হয়নি। আপনি যা করলে পানির সেবার দাম বাড়ে, অথচ সেবার মান উত্তর কমতে থাকে, তাহলে সে প্রকল্প জনবিরোধী।
গণবিরোধী। আজকে ওয়াসা গণশত্রুতে পরিণত হয়ে গেছে এই সব কারণে। এই যে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এই যে অবকাঠামো তৈরি হচ্ছে, এই যে প্রকল্পের সুবিধা, মানুষ এইসব অবকাঠামো দিয়ে কতটুকু সুবিধা পাবে এখন পর্যন্ত সেটা দৃশ্যমান নয়, অথচ তা পানির ব্যয় বৃদ্ধির বা সেবার দাম বৃদ্ধির উপকরণ হিসেবে যে প্রতিষ্ঠিত, এটা নিশ্চিত হয়ে গেছে। মানুষকে তো এই প্রকল্পগুলো যখন পুরোপুরি বাস্তবায়ন হয় না বা ফেল করে যায়, সেটার ভারটাও মানুষকে নিতে এখন হয়। সেই জায়গাটাই হচ্ছে মানুষকে রুখে দাঁড়াতে হবে যে এই প্রকল্পগুলো কার প্রয়োজনে নেওয়া হয়েছিল, কে নিয়েছিল, এই প্রকল্পগুলো কি নাগরিকদের কনসালটেশনের মাধ্যমে এই প্রকল্প ঢাকা নাগরিকদের জন্য প্রযোজ্য বা প্রয়োজন, এটা কি নির্ধারিত হয়েছিল? তাহলে কে নির্ধারণ করেছিল? এই যে হাজার হাজার কোটি টাকা বিদেশি ব্যাংক থেকে লোন নিয়ে সেই সবগুলো করা হচ্ছে, একদিকে হচ্ছে বিদেশি মুদ্রার ঋণের বোঝা। আজকে আমরা বিদেশি মুদ্রার ভয়ঙ্কর সংকটে আছি। আজকে আমরা তেল কিনতে পাচ্ছি না, গ্যাস কিনতে পাচ্ছি না, কয়লা কিনতে পাচ্ছি না, বিদ্যুৎ কিনতে পাচ্ছি না, শুধুমাত্র কি একমাত্র আমাদের রিজার্ভ কমে যাচ্ছে, আমাদের ভয়ঙ্কর রকম আমরা ডলার সংকটে আছি। আর এইরকম ধরনের ঋণ, আপনি যে কথা বলেছেন বিলাসপণ্য, তো এখানে কি সেই ব্যবসায়ী সুবিধার্থে বা কারোর চাকরি, এডিবি, ওয়ার্ল্ড ব্যাংক এর বলা যেতে পারে তাদের কনসালটেন্টের ভূমিকা পালন করে এই প্রজেক্ট প্রমোট করা, সরকারের মধ্যে প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়ে এসছে, না জনগণের এই প্রজেক্ট দ্বারা উপকৃত হবে সেই দায়িত্ব নিয়ে এসছে? এইসব জায়গাগুলো তো নিষ্পত্তি হলো না, হচ্ছে না, বরঞ্চ আমাদের ব্যয় বৃদ্ধির বোঝাটা আজকে পানির মূল্য বৃদ্ধি হয়ে উঠেছে। আমরা যখন মামলা করতে গেছিলাম তখন যেসব তথ্য সংগ্রহ করেছিলাম, তখন দেখা যাচ্ছিল যে প্রায় 80%, মানে 100%-এর মধ্যে 33 বা 35% ব্যয় আসলে অন্যায়ভাবে বেড়েছে। সেখানে প্রকৃত ব্যয় তার থেকে অনেক কম ছিল। 33% বা 35% ব্যয় কমিয়ে এই পানি সরবরাহ করা সম্ভব বা পানি সরবরাহ করা হয়, বাদবাকিটা অপচয় হয়। সেই অপচয়ের ব্যাপারটি পারফরমেন্স বোনাসে গেছে, যেটা হাইকোর্ট অলরেডি বাতিল করেছে এবং যেটা অ্যাপিলেট ডিভিশনে স্থগিত করেনি, যে কথাটা আপনাকে কিছুক্ষণ আগে বললাম। এইবার আসেন যে কয়েক হাজার লোক দিয়ে আউটসোর্সিং করে নানা ধরনের বিল টিল এগুলো আদায় করা হয় এবং সেই বিল আদায় করার জন্য তাদের আবার দেয়া হয়। ওই ওয়াসার কর্মচারীদেরকে শোনা গেছে যে তাদেরকে রিবেট বা তাদেরকে কিছু বোনাস দেওয়া হয়, কিছু আর্থিক প্রণোদনাও দেওয়া হয়, কিন্তু বিল আদায় করা বা বকেয়া না থাকা বা সেবায় স্বচ্ছভাবে সেবার মান নিশ্চিত করা, এটা তো ওয়াসার কর্তৃপক্ষের বা কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব। তার জন্য তাদের বেতন দেওয়া হয়, তার জন্য তাদের বাসা ভাড়া দেওয়া হয়, ভাতা দিয়ে দেওয়া হয়, সেসবগুলো দেওয়ার পরেও তাদেরকে এই সব আর্থিক সুবিধা দিয়ে দেওয়া হয় এবং অ্যাসোসিয়েশনকেও এই ধরনের কাজে লাগিয়ে তাদেরকে আর্থিক সুবিধা দিয়ে তাদের উপরে নিয়ন্ত্রণ রাখা হয়। অ্যাসোসিয়েশনও ক্ষুব্ধ হয়েছে, শোনা গেছে, ওই সমস্ত জায়গায় পত্রপত্রিকায় দেখে গেছেন। নিজের বেতন, ওয়াসার বেতন, যেখানে একজন সরকারি কর্মচারীর বেতন হচ্ছে 1 লাখ টাকার উপরে সামথিং কিছু, 78 টাকা হচ্ছে বেসিক স্কেল, সেখানে তাকে 6 লাখ টাকা দেওয়া হয়, বাড়ির সুবিধা দেওয়া হয়, 2টা গাড়ির সুবিধা দেওয়া হয়, আরও সব আনুষঙ্গিক ইন্টারনেট, বিদ্যুৎ, অমুক তমুক সমস্ত কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। এই যে সুযোগ সুবিধা দিয়ে এইরকম একজন ব্যক্তিকে প্রতিষ্ঠিত করে তাকে শোষকের ভূমিকায়, লুণ্ঠনের ভূমিকায়, এই পানির মাধ্যমে যে জনগণকে লুণ্ঠনের একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে এবং একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে এবং ওয়াসা দিয়ে সে যে মনোপলি বা অলিগোপলি প্রতিষ্ঠিত করে ফেলেছে, তার জন্য প্রতিযোগিতা কমিশন কি বলে? প্রতিযোগিতা কমিশন নিয়ে আমরা কথা বলবো, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আমরা আলোচনা করব অন্যান্য যে পানি সরবরাহকারী প্রতিষ্ঠান রয়েছে তার সাথে আমাদের যে ঢাকা শহর, তার সাথে পার্থক্য কতটুকু, দূরত্ব কতটুকু, এবং সাথে যে শুধুমাত্র পানির বিল নয়, ভ্যাট এবং সুয়ারেজ লাইনের যে বিলও কিন্তু যুক্ত হচ্ছে, সে বিষয়গুলো কতটা যৌক্তিক। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম বিলাসপূর্ণ পানি এখন অনেক এক্সপেন্সিভ হয়ে গেছে। শ্রেণীগতভাবে দেখা গেছে কিছুদিন আগে, বছরখানেক আগে, যে ওয়াটার এইড হচ্ছে একটি প্রকল্পের সাথে কাজ করেছিল। তখন ওয়াটার এইড বলেছে ঢাকা শহরের মানুষের যে আয়, যেই রেসিডেন্সে তারা থাকেন, যে এলাকায় থাকেন, তার ভিত্তিতে হচ্ছে পানির যে মূল্য সেটি নির্ধারণ করা হলে কিছুটা মানুষ যারা একটু নিম্নবিত্ত আছেন তাদের জন্য কিছুটা স্বস্তির হবেন,
এবং অন্যান্য জায়গাগুলো, এরকম 5টি খাত। কিন্তু আমরা দেখছি যে পানির যে মূল্য বৃদ্ধি করা হয়েছে তার সাথে কিন্তু আবার সুয়ারেজ লাইনটি, যে সুয়ারেজের যে খরচটি, সেটি কিন্তু সমান হারে যুক্ত হবে। কিন্তু ঢাকা শহরে পয়ঃনিষ্কাশনের সুয়ারেজের যে ব্যবস্থা, সেটি আসলে কতটা প্রথমত হচ্ছে যে তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ক্ষতিপূরণ দেওয়া দরকার। সিওয়ারেজ ব্যবস্থার জন্য আমি তো সিটি কর্পোরেশনের ট্যাক্স দিই না, সেখানেও তো আমার নাগরিক সুবিধার মধ্যে এগুলো পড়ে। প্রণালী যদি ডিস্টার্বড হয় তার জন্য ওয়াসা রেসপন্সিবল অথরিটি, কিন্তু ওভারঅল সিটি কর্পোরেশন তো আমার কাছ থেকে ট্যাক্স নেয়। আমার বাসায় বাস করার জন্য তো হোল্ডিং ট্যাক্স দিতে হয়, আরও নানা ধরনের গাড়ি চালাতে হলে ট্যাক্স দিতে হয়, রাস্তার টোল দিতে হয়, সব কিছু দিতে হয়। তাহলে এই সিওরেজের জন্য আমার কাছ থেকে যে পয়সা নেওয়া হয়, পানির দাম যা তার 2 দিয়ে গুণ করে সেটা নেওয়া হয়, যে ইকুয়াল নেওয়া হয়, সেটারই যৌক্তিকতা কি? সেটাও তো কোনো যৌক্তিক নয়। সেটাও যৌক্তিক নয়। তার জন্য কত শতাংশ বাড়ে, তার জন্য ব্যয় কি? একই অথরিটি, একই লোকজন কাজ করছে একই জায়গায়, তার মানে সেখানে যদি ব্যয় যোগ হয় পানি সরবরাহের জন্য, তাহলে আপনার সিওরেজের জন্য আপনার তো একই লোক কাজ করে, তাহলে তো ব্যয় 2টা কাজ, যদি আমি 2টা কাজই ধরি, আমি বলি যে এক অভিন্ন কাজ। পানির ক্ষেত্রে, সুয়ারেজের ক্ষেত্রে প্রায় 10 থেকে 15% পর্যন্ত। এই যে জায়গাগুলো এইভাবে এক্সারসাইজ করা হচ্ছে, এটা এক ধরনের জুলুম বলতে পারেন, এটা এক ধরনের শোষণ, যেটা আমরা ছোটবেলায় শুনেছিলাম, এখন শুনছে যে লুণ্ঠন তো বর্গীরা করতো। তো এইভাবে নানা নামে যেভাবে জনগণের কাছ থেকে পয়সা নেওয়া হচ্ছে, এবং এই অভিযোগও আছে যে 30% এরিয়ার লোকের বা ভোক্তাদের সুবিধাই নেই, অথচ তাদের কাছ থেকে নাকি এটা আদায় করা হয়। তাহলে এই অভিযোগগুলো তো নিষ্পত্তি হলো না, নিষ্পত্তি করার জন্য তো কনজিউমার অ্যাসোসিয়েশনকে ডাকা হলো না। তার মানে কি, যে দস্যুদের তো আইনকে ভয় করতে হয়, চোরও তো রাতের অন্ধকার লাগে, আর এদেরকে এইভাবে আইনি কর্তৃপক্ষ বানিয়ে তাদের হাতে এ ক্ষমতা কে দিল, যেটা হাইকোর্ট পর্যন্ত বলেছে যেটা বেআইনি, অবৈধ, এটা নেওয়া যাবে না, তারপরেও তারা সেইভাবে সেটাই নিয়ে যাচ্ছে। তাদের চরিত্রের কোনো সংশোধন নেই, তার মানে আসলে তারা দুর্বৃত্ত, তাদের মধ্যে দুর্বৃত্ত বসবাস করে, দুর্বৃত্ত চরিত্র ধারণ করে, এটা তো প্রতিষ্ঠিত হয়ে গেল। এতদিন আমরা চিৎকার করেছি, কিন্তু হাইকোর্ট তো বলছে, এবং অ্যাপিলেট কোর্ট সেটা, তারা যে ইন্টারফিয়ারেন্স চাইছে তাই অ্যাপিলেট কোর্ট ইন্টারফিয়ার করেনি, তারপরেও তারা এগুলো চালিয়ে যাচ্ছে, কোনো সংশোধন আনেনি, তারপরেও তারা বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতি তৈরি করেনি, তারপরেও তারা 1996 সাল থেকে আজ অবধি যে পদ্ধতিতে মূল্য নির্ধারণ করা হচ্ছে সেই একই জায়গায় বিন্দুমাত্র কোনো পরিবর্তন আনেনি, এবং তাদের অভিযোগ নিষ্পত্তি হয়নি। দুদকের প্রতিবেদনে পাওয়া গেছে, আমরা কাগজপত্রে দেখছি, পত্রপত্রিকায় দেখছি, 11 দফা দুর্নীতির অভিযোগ তারা অভিযুক্ত। সেই অভিযোগ কোথায় গেল? অভিযোগ কি শুধু প্রতিবেদনের মধ্যে সীমাবদ্ধ থাকবে? অভিযোগের জন্য কি ওয়াসা কর্তৃপক্ষকে আদালতে দাঁড় করানো হবে না? মন্ত্রণালয়কে তাদেরকে আদালতে দাঁড় করাবে না? বা দুদক কি তাদেরকে আদালতে দাঁড় করাবে না? এইভাবেই কি তারা এই সমস্ত একদিকে অভিযোগ উঠতে থাকবে, অথচ সেসব অভিযোগ নিষ্পত্তি না করে এই ওয়াসা কর্তৃপক্ষকে একটা দুর্বৃত্তে পরিণত করার সুযোগ তৈরি করে দেওয়া হবে? এটা তো একটা সভ্য সমাজে চলতে পারে না। এখানেই আমাদের সবচেয়ে বড় কনসার্ন, এবং এখানেই আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তা এবং উদ্বেগের বিষয়। স্যার, আমরা আরেকটি জিনিস, যদি আমরা বলছিলাম যে বিরতির আগে আমরা কথা বলবো যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, ঢাকা ওয়াসা এবং অন্যান্য ওয়াসা, সবচেয়ে আমরা যে অঙ্কটি দেখছি সেখানে সবচেয়ে বেশি উৎপাদন খরচ হচ্ছে ঢাকায়। আবার আমরা জানি যে আমরা গভীর নলকূপ থেকে যখন পানি উত্তোলন করি তখন তার খরচ কম। এই যে উৎপাদন খরচ এত বেশি, সেটি কি কারণে? বলেছি যে উৎপাদন খরচ যা বলা হচ্ছে, ওয়াসা কর্তৃপক্ষ বলছে যে একতরফা। এখন ব্যবসায়িক যদি, যিনি পানির ব্যবসা করতেছে, এখন তো তিনি ব্যবসা করে, সেবা তো দিচ্ছে না, সে তো ব্যবসা করে, মুনাফা করে, সে তো ডাক ছেড়ে বলে বেড়াচ্ছে যে আমি মুনাফা করি, যদিও আইন তার মুনাফা করার অধিকার দেওয়া হয়নি। তাহলে তার ব্যবসায়ী পণ্য, এই সেবা দিতে যে ব্যয় সে বলছে এবং যে ব্যয় আমার কাছ থেকে আদায় করেছে, সেটা তো বিধিবদ্ধ আইন দ্বারা নিশ্চিত হয়নি, তার মানে সেটা তো অবৈধ। আদালতের ভাষায় সেটা বৈধ না, এখন তো আমার ভাষা সেটা না, কনজিউমার অ্যাসোসিয়েশন বলতেছে তা না, আদালতের ভাষায় সেটা অবৈধ এবং সর্বভূ অবৈধ। এবং সে বিধি তৈরি না করে, পদ্ধতি তৈরি না করে যে মূল্য আমার কাছ থেকে নিচ্ছে নিজের ইচ্ছামতো নিজে নির্ধারণ করে, এটা তো পরকালেও এর জন্য
দায়ী হতে হবে। স্যার, যেহেতু একটি প্রতিষ্ঠান এবং সেই প্রতিষ্ঠানের অডিটের মধ্যে কি এই জিনিসগুলো মানুষের কাছে স্বচ্ছতা অডিটের কতটুকু নিয়ে মধ্যে আসে? নানা ওয়াসা তো ধরনের মানুষের একটি অসঙ্গতি প্রতিষ্ঠান। নানা ধরনের অসঙ্গতি বেরিয়ে এসছে অডিটে। এই সব বিষয়গুলো অলরেডি হাইকোর্টের রিপোর্টের মধ্যে প্রতিফলিত হয়েছে। সেই অডিটে বলা হয়েছে যে ইন্টারনাল অডিট করার জন্য আপনার, কিন্তু তারা সে অডিট করে না এবং অডিটের আপত্তি নিষ্পত্তি করে না। যে সমস্ত অডিট আসছে, যেগুলো কিছু কিছু হয়েছে সেগুলো নিষ্পত্তি করে না, আবার ইন্টারনাল অডিটও তারা করে না। তাদের হিসাব ব্যবস্থা ভয়ঙ্কর রকমের অস্বচ্ছ। সাধারণ মানুষের কাছে এটির যদিও সাধারণ মানুষের টাকা এবং ট্যাক্সের অর্থ সেটি দিয়েই কিন্তু প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। একটি ছোট্ট বিরতি নিয়ে আবারও ফিরছি। বিরতির পর আবারও ফিরে এলাম। আমরা কথা বলছিলাম বিলাসপূর্ণ পানি নিয়ে। পানি অনেক দামি হয়ে গেছে। স্যার, কিছুদিন আগে আমরা শুনছিলাম যে ওয়াসার থেকে বলা হয়েছে একটি সভায় যে তারা যেহেতু একটি লাভজনক প্রতিষ্ঠান, সেবাধর্মী প্রতিষ্ঠান, সেক্ষেত্রে তারা শেয়ার বাজারে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। শেয়ার বাজার থেকে মূলধন তারা তো লাভ করে, তাদের মূলধন কেন দরকার? এক নাম্বার, শেয়ার বাজারে যাওয়ার উদ্দেশ্য কি? যে আমার সম্পত্তি তাদের কাছে মর্টগেজ রাখা বা তাদের দিয়ে আমি যে আয় করি বা লাভ করি তার অংশ তাদের দেওয়া, তাতে করে আমার ব্যবসা আরও ফুলে ফেপে বড় হবে, আমি আরও বেশি আয় করতে পারবো, তারও মুনাফা দিতে পারবো, আমিও লাভ করতে পারবো। কিন্তু সেই পণ্যের বাজার আছে, মানুষ সেই পণ্য কিনবে। কিন্তু এই বিষয়টি তো তেমন নয়। এটা সরকারের দায়িত্ব পানির সেবা দেওয়া, এবং সেটা কস্ট প্রাইসে তাকে দিতে হবে। এই সম্পদটা জনগণের, মালিকানাটা জনগণের, এবং সেই জনগণের মালিকানাটা সরকার জনগণের পক্ষে সেই মালিকানার কর্তৃত্বটা আজকে ব্যবহার করে একটি আইনের আওতায় আইনি প্রতিষ্ঠান হিসেবে, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তার কিছু ক্ষমতা দিয়ে এই দায়িত্ব দেওয়া হয়েছে। তাকে তো শেয়ার বিক্রি করার ক্ষমতা দেওয়া হয়নি। এটার ফলাফল এটার ফলাফল তো ভয়াবহ ফলাফল। কারণ তার মুনাফার পয়সা জোটাতে পারছে না, তার জন্য পানির দাম বৃদ্ধি করে দিতে হচ্ছে। এখন সেই মুনাফার শেয়ার দেওয়ার জন্য আরও আর একটা গ্রুপকে টেনে নিয়ে আসছে, সেটাও আর একটা সুবিধাভোগী গ্রুপ। কারণ এর পরিণতি তো আমরা দেখেছি, আপনার তিতাসে দেখেছি, তিতাসে কিভাবে ব্যয় বাড়ছে, শেয়ার হোল্ডারদের কত টাকা দিচ্ছে। আপনার পিজিসিবিতে দেখা যাচ্ছে, দেশকোতে দেখা যাচ্ছে, সেখানে শেয়ার ছাড়ার কথা ছিল, এখন আর শেয়ার ছাড়ছে না। যে শেয়ার দেওয়া হয়েছে তার জন্য তাদেরকে মুনাফা দিতে হচ্ছে মাসে মাসে। ব্যাংকের যে টাকা রাখলে তারা মুনাফা তুলল, তার তুলনায় তাদেরকে 18% পর্যন্ত মুনাফা দেওয়া হয়। আমরা চিৎকার পাৎকার করে কমাই লাস্টে 10% গেছে, যখন তারা 6% পারত। তো একটা লোককে বসে বসে তার টাকা নিয়ে তাকে এই মুনাফা দেওয়া এবং গরিবের রক্ত বা ভোক্তাদের রক্ত চোষা পয়সা তাদেরকে দিতে হবে, এই দায়িত্ব নেওয়ার জন্য ওয়াসা কর্তৃপক্ষকে কে দিব্যি দিয়েছে? আর ওই টাকাটা আরো বাড়তি মূল্য বৃদ্ধি করে ওই টাকা জোগাড় করতে হবে তাকে, আর ওটার অজুহাতে আরো বেশি মূল্য বৃদ্ধি করার সুযোগ পাওয়া যাবে। আরেকটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে বাণিজ্যিক যে গ্রাহকরা আছেন তাদের ক্ষেত্রে 42 টাকা থেকে 46.20 পয়সা পর্যন্ত বাড়ানো হয়ে গেছে। উৎপাদনে যেহেতু কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম যে আমাদের যে বিশেষ করে যে প্রকল্পগুলো, বিদেশি প্রকল্পগুলো, সেগুলো তো একটা ঋণ, একটা পার্সেন্টেজ আমাদেরকে ইন্টারেস্ট দিতে হয়। তো এই যে আমি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উপর একটার পর একটা জ্বালানি, যেহেতু আপনি জ্বালানি বিশেষজ্ঞ, জ্বালানি, পানি সবকিছুরই দায় চাপিয়ে দেওয়া হলো, সেটি গ্যাস, সবকিছু মিলে হচ্ছে এটি আমাদের উৎপাদন খাতকে এটা বলতে পারেন যে এই সব সেক্টরগুলোতে আজকে ওয়াসা কর্তৃপক্ষের যে রোল, সেটা যদি আমরা যদি অনেস্টলি বলতে হয় তাহলে সেটা গণবিরোধী, জনবিরোধী, জনস্বার্থের প্রতিপন্থী। তাদের কার্যক্রম দ্বারা জনগণের সেবা নিশ্চিত করছে এটা কিছুতেই বলা যায় না। তারা একটা অসাধু ব্যবসা প্রবর্তন করেছে, অন্তত হাইকোর্টের রায় পর্যালোচনা করলে সে কথা বলা যায়। আজকে যদি এই রকম অবস্থা যদি প্রত্যেকটা সেবা খাতে, তার মানে এই কাজগুলো কারা করতেছে? একটা গোষ্ঠীর লোক এইরকম একটা ক্ষমতা পেয়েছে এবং আরও এর পরিধি চৌহদ্দি বৃদ্ধি করার জন্য তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এবং সরকারের কর্তৃত্বটাকে বা সরকারের ডিসিশনটাকে সেইভাবে তারা মোল্ড করতেছে। এটা যদি গ্যাসের ক্ষেত্রে হয়, এটা যদি খাদ্যের ক্ষেত্রে হয়, এটা যদি বিদ্যুতের ক্ষেত্রে হয়, তাহলে আপনাকে বলতে হবে না যে ইন্টারনালি একটা আনহোলি নেক্সাস তৈরি হয়ে গেছে
বা নেটওয়ার্ক তৈরি হয়ে গেছে, যে নেটওয়ার্ক আজকে সর্বতোভাবে আমাদের অর্থনীতিকে গ্রাস করতে যাচ্ছে, বিপন্ন করতেছে। তাহলে পানিকে এখন বিচ্ছিন্ন করে দেখার থেকে আমাদেরকে পানিকে সার্বিকভাবে দেখতে গেলে যে পানিও সেখানে সেই অবস্থার শিকার। স্যার, পানি অপচয়ের কথা বলছিলেন, পানি ব্যবহারের কথা বলছিলেন, পানি অপচয় এবং নাগরিকদেরও তো কিছুটা দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বটা আসলে তো নাগরিকদের নিজেদের পালন করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে দায়িত্বের জায়গাটা যদি আসেন, তাহলে বেসিক্যালি এই সমস্ত জায়গাতে যেহেতু আমরা বলি ডিজিটাল বাংলাদেশ, আপনি অটোমেশনের প্রক্রিয়া আসেন। আপনি যখন হোটেলে যান তখন নির্দিষ্ট সময়ের পরে, আমি তো আমার বাথরুমে গেলে দেখা যায় যে বাথরুমে যাওয়ার পরে অটোমেটিক্যালি বিদ্যুৎ বাল্ব বন্ধ হয়ে যায়। আবার যখন দেখি যে আমি যখন নড়ে চড়ে বসি তখন দেখা যাচ্ছে যে বিদ্যুৎ জ্বলে। তার মানে প্রিসিশন, যে অল্প অল্প ক্ষুদ্র ক্ষুদ্র টাইমে আপনি বিদ্যুতের সুবিধা নিচ্ছেন না, পাচ্ছেন না, এভাবে বিদ্যুৎ সাশ্রয় করার প্রযুক্তি এসে গেছে। তো পানি সাশ্রয় করার প্রযুক্তি ব্যবহারের কথা না ভেবে এই যে সব কাণ্ড কারখানা করে যে বিদ্যুতের দাম বৃদ্ধি করা হচ্ছে, এগুলো করলে তো পানির দাম কমে আসতো, তা তো করা হয়নি। এইবার আসেন যে পানি সরবরাহ লাইনের লিকেজ, যে কারণে সেই লিক দিয়ে পানি এখন ব্যবহার না ফুটায় খাওয়া যায় না, ফোটানোর পরেও আবার ফিল্টার করা লাগে। তো সেই জায়গাগুলো আজকে লিকটাকে আইডেন্টিফাই করার জন্য শনাক্ত করার জন্য নানা ধরনের প্রযুক্তি তৈরি হয়ে গেছে, নানা বিশ্বে ব্যবহার হচ্ছে। আরেকটি জিনিসও জানি যে এই যে পানির সরবরাহের ক্ষেত্রে অবৈধ লেনদেনও হয়, অবৈধ সংযোগও দেওয়া হয়, সে জিনিসগুলোর বিষয়েও জবাবদিহিতা প্রয়োজন। আজকের মতো এখানেই শেষ করছি আপনার সঙ্গে।